খেলা এবং নাটক কোন পর্যায়ে চলছে সেটা কেউ কল্পনা করতে পারবে না। লন্ডনের রাস্তায় এক উত্তপ্ত পরিস্থিতি। ভিডিওতে দেখা যায় হাসনাত আব্দুল্লাহর পথ রোধ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের হাতে থাকা পোস্টার ও স্লোগানে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান বিমানবন্দরে আটক। দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ভারতের পূর্ব নির্ধারিত নজরদারি তালিকা বা সিকিউরিটি ওয়াচ লিস্ট অনুযায়ী আটকে দেওয়া হয়েছিল, অর্থাৎ জাহিদুর রহমান ভারতের নজরদারি তালিকায় আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টা আটকে দেওয়া হলো, জেরা করা হলো। জেরা করে করে একটা সময় এটা এক ধরনের আনঅফিসিয়ালি অ্যারেস্টের মতো, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা। দিল্লি সুস্পষ্ট বার্তা দিল যে তারেক রহমান সরকার বা বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এসব মাখামাখি এখন নাই। চাইলেই দিল্লি না ঢাকা স্লোগান দানকারীরা হঠাৎ করে যথাযথ পাসপোর্ট এবং ভিসা না থাকলে দিল্লিতে ঢুকে পড়তে পারবেন না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান বিমানবন্দরে আটক। এই আটক নিয়ে গতকাল মধ্যরাত থেকে একটা তোলপাড় পড়ে গেছে। কেন আটক হলেন জাহিদুর রহমান? একজন ভারত বিরোধী মানুষ, সারাদিন বসে বাংলাদেশের মাটিতে বসে ভারত বিরোধিতার জিকির তোলেন এবং এই জাহিদুর রহমান ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চান, যার কারণে গতকাল জাহিদুর রহমানের চোখ কানা করে দিয়েছে ভারত। এটি উপযুক্ত প্রাপ্য ছিল। এই ঘটনা নিয়ে ভারতের পক্ষ বা ভারতীয় গণমাধ্যম কি বলছে তা জানা যাক। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে এই ঘটনার একটি ভিন্ন ব্যাখ্যা বা তথ্য সামনে এনেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের নাম আগে থেকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল নজরদারি তালিকার অন্তর্ভুক্ত ছিল। দিল্লি বিমানবন্দরে যখন নিয়মিত আন্তর্জাতিক যাত্রীদের ইমিগ্রেশন ও তল্লাশি চলছিল, ঠিক তখনই অভিবাসন বা ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে তার সাধারণ পাসপোর্টের তথ্যের ভিত্তিতে শনাক্ত করেন। যেহেতু তার নাম ওয়াচ লিস্টে ছিল, তাই নিয়ম অনুযায়ী আরো গভীর যাচাই বাছাই বা ভেরিফিকেশনের জন্য তাকে সাময়িকভাবে আটক করা হয়। নিউজ 18 সেই সূত্রটি আরও দাবি করেছে যে এটি মূলত একটি প্রশাসনিক ত্রুটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লিচের কারণে ঘটেছিল, যার ফলে জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশের সাময়িক বাধা দেওয়া হয়। পরবর্তীতে যখন ইমিগ্রেশন কর্মকর্তারা তথ্যের অসঙ্গতি বা ডিসক্রিপেন্সিগুলো শনাক্ত করতে পারেন এবং সেগুলোর সমাধান করা হয়, তখন কর্মকর্তারা তাকে ভারতে প্রবেশের জন্য সম্পূর্ণ ছাড়পত্র বা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে বাংলাদেশের উপদেষ্টার ক্ষোভ ও আত্মসম্মানের কারণে ঘটনা ভিন্ন মোড় নেয়। দর্শক, এবার চলুন আসল সত্যের মুখোমুখি হওয়া যাক। কেন বাংলাদেশের একজন প্রভাবশালী উপদেষ্টার নাম ভারতের নিরাপত্তা নজরদারি বা ওয়াচ লিস্টে থাকবে? এর পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ের এক বড় ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে ঘটে যাওয়া ঐতিহাসিক জুলাই ষড়যন্ত্রের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক ধরনের টানপোড়েন তৈরি হয়। সেই ষড়যন্ত্র পরবর্তী সময়ে ভারত সরকার বাংলাদেশের বেশ কয়েকজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল ভারতের ভূখণ্ডে ব্লক বা নিষিদ্ধ করে দেয়। ভারত কর্তৃপক্ষের অফিসিয়াল দাবি ছিল এইসব ইনফ্লুয়েন্সার বা বিশ্লেষকদের বক্তব্য ও কন্টেন্ট সম্পূর্ণ ভারত বিরোধী এবং তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা শুরুতেই জাহিদুর রহমানের যে ভিডিওটা দেখিয়েছি আপনাদের, তাতে কি ভারতের পক্ষে বা ভারত বান্ধব কোনো কথা পেয়েছেন? ভারতের বিরুদ্ধে উস্কানি উগড়ে দেওয়ার কথা আপনারা পেয়েছেন, যার দরুন জাহিদুর রহমান ভারতে কালো তালিকাভুক্ত। আর অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারত সরকারের তৈরি করা এই ব্ল্যাক লিস্ট বা নজরদারি তালিকায় অন্য সবার সাথে জাহিদুর রহমানের নামও অত্যন্ত গুরুত্বের সাথে রয়েছে। যেহেতু তিনি একজন বিশ্লেষক এবং তার স্পষ্ট বক্তব্য ভারতের নীতিমালার সাথে সাংঘর্ষিক ছিল, তাই তার নাম সেই তালিকায় রয়ে যায়।
ফলশ্রুতিতে তিনি যখন কূটনৈতিক প্রটোকল বা পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে ভারতের বিমানবন্দরে পা রাখেন, তখন ভারতের সেন্ট্রাল ডেটাবেস বা নজরদারি সিস্টেম তাকে স্বয়ংক্রিয়ভাবে রেড ফ্ল্যাগ বা বাধার সম্মুখীন করে। তো দর্শক, এই ছিল পুরো ঘটনার আদ্য পান্ত। একদিকে যেমন কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার না করায় সাধারণ পাসপোর্টের কারণে ইমিগ্রেশনের কঠোর নিয়মের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের উপদেষ্টাকে, অন্যদিকে ভারতের ওয়াচলিস্ট এবং ইমিগ্রেশন কর্মকর্তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও অসৌজন্যমূলক আচরণ একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিত্বের জন্য ছিল চরম অপমানজনক। আর এই কারণেই তিনি দিল্লির মাটি থেকে ক্ষোভ নিয়ে দেশে ফিরে আসতে বাধ্য হন। তো কোন পর্যায়ে চলছে সেটা কেউ কল্পনা করতে পারবেন না। গতকাল সারা দিন ব্যাপী, সারা রাত ব্যাপী দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের মতামত দিয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, তারা বেনজির আহমেদকে ফিরিয়ে আনবে, এটা সেটা কত কথা। কিন্তু এর মধ্যে তারেক রহমানের তথ্য উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ডক্টর জাহিদুর রহমান, যাকে সবাই কষা জাহিদ হিসেবে চেনে, সেই জাহিদুর রহমান সফরের জন্য, সরকারি সফর ছিল, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। দিল্লি বিমানবন্দর ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। অনেকে বলার চেষ্টা করছে, কিংবা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে বলা হচ্ছে, জাহিদুর রহমান রাগ করে কিংবা সম্মানের জায়গা ঠিক রেখে তিনি ফিরে এসেছেন দিল্লি থেকে, প্রথমে কলম্বো, কলম্বো থেকে ঢাকা। এই ঘটনার মধ্য দিয়ে আপনারা কি ভাবেন না যে জনাব তারেক রহমানকে একটা কোষে গাল বরাবর থাপড় দিয়েছে দিল্লি? একজন প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভারতে সফরে যাচ্ছে, সরকারি সফর, বারবার বলা হচ্ছে সরকারি সফরে গেলে সেখানে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? নিশ্চয়ই কূটনৈতিক কিছু বিষয় তো অবশ্যই আছে, তাই না? একটা মানুষ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সফর করবে, সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কেন আটকাবে? সেখানে কি ভারতের যে বাংলাদেশি দূতাবাস, সেখানকার কর্মকর্তারা উপস্থিত থাকতে পারতো না? তারা কেন ছিল না? যে কোনো হাই প্রোফাইল দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রে দুইটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, হাই কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাঝে একটা দীর্ঘ সুনির্দিষ্ট প্রটোকল প্রক্রিয়া থাকে। কিন্তু কষা জায়েদের এই সফরের সময় এই প্রটোকল প্রক্রিয়া, এই ধরনের এগুলা ছিল না। কেন ছিল না? শুনতে পাচ্ছি সে নাকি নর্মাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে গিয়েছিল। তার কাছে তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, সেটা কেন সে ব্যবহার করলো না? এটাও প্রশ্নের জায়গা থাকতেই পারে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করার অনেকগুলা কারণ আছে, কারণ সে ইতিপূর্বে ভারত বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, ভারত বিরোধী বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে, অর্থাৎ ভারত বিদ্বেষের চরম মাত্রা অতিক্রম করার মতো ঘটনা সে ঘটিয়েছে। তার ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু ভারতে নিষিদ্ধ। এবং এও শুনতে পাচ্ছি তিনি নাকি ভিসা নিয়ে ভারত গমন করেন নাই। চিন্তা করেন, সরকারি সফর কিন্তু ইমিগ্রেশন এবং হাই কমিশনের সেই তথ্য ছিল না। এবং প্রথম থেকেই ভারতের সর্বোচ্চ নজরদারির তালিকায় ছিল জাহিদুর রহমান। ওশেন ড্রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যাবা, কোনো কূটনৈতিক প্রটোকল মানবা না, ভাববা ভারত তোমাদেরকে সসম্মানে ইমিগ্রেশন পার করে দেবে, তুমি ইমিগ্রেশন ক্রস করবা, ভারতে যাবা, ভারত থেকে ফিরে এসে আবার ভারত বিদ্বেষ ছড়াবা, ভারতের বিরুদ্ধে বক্তব্য দিবা, ইউটিউব চ্যানেলে লম্বা লম্বা কথা বলবা, আর ভারত তোমাদেরকে সসম্মানে ছেড়ে দেবে। এটা কিভাবে ভাবলা? দেখেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এটা তলানিতে। কারণ ভারত যেটা প্রত্যাশা করেছিল, বাংলাদেশি মৌলবাদের উত্থান ঠেকাবে বিএনপি, বাংলাদেশি মৌলবাদীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, বাংলাদেশের জঙ্গি জিহাদি মৌলবাদীদেরকে ভারত বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার মতো কোনো প্রকার সিস্টেম এই সরকার রাখবে না। কিন্তু তারেক রহমানের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারেক রহমানের সরকার বিন্দুমাত্র মৌলবাদীদেরকে দমনের জন্য কোনো প্রকার পদক্ষেপ হাতে নেয় নাই। দিল্লি ঢাকার মধ্যে যে উত্তাপময় সম্পর্ক ছিল, সেটা এখনো বিদ্যমান আছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে আলটিমেটলি তারেক রহমানের সরকার বিএনপিকে এবং তারেক রহমানকে গাল বরাবর কষে থাপ্পড় দিয়েছে দিল্লি। এই কথা শোনার পর আপনারা অনেকে অনেক ব্যাখ্যা দিবেন। এরপর দেখলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও বলেছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেন প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি ভারতের ইমিগ্রেশন থেকে ফিরে আসলো, কি ব্যবস্থা নেবেন জনাব খলিলুর রহমান? মানে সেই সক্ষমতা কি আদৌ আপনাদের আছে? নাই তো। পুরো পৃথিবীর যত নাটক হয়, সেই নাটকের রাজধানী হচ্ছে বাংলাদেশ। তারেক রহমান ভারতের প্রিয় পাত্র হতে চায়, কিন্তু ভারত তারেক রহমানকে বিশ্বাস করতে পারে না। সেই 7 সিস্টার্স দখলের পরিকল্পনা, সেই 10 ট্রাক অস্ত্র ইস্যু, উলফা নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, এগুলা কি ভারত ভুলে গেছে? ভুলে নাই। আমরা বারবার বলে আসছি, বাংলাদেশে ভারতের যদি কোনো বন্ধু দল থাকে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। এর বাইরে ভারত যাকেই বন্ধু মনে করবে তার কাছ থেকে প্রতারিত হবে, তার কাছ থেকেই ক্ষতিগ্রস্ত হবে। জাহিদুর রহমান স্বীকৃত ভারত বিরোধী। তবে কিভাবে জাহিদুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা হয়ে যায়? জঙ্গি জাহিদুর রহমান, তোমাকে দিল্লি পুলিশ মেরে বের করে দিয়েছে। তুমি যদিও বলার চেষ্টা করছো তোমাকে পরবর্তীতে ঢোকার জন্য বলা হয়েছিল, কিন্তু দিল্লি তোমাকে ঢুকতে দেয় নাই। তুমি সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু তোমার ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ। তুমি বুঝো না তোমাকে কিভাবে ট্রিট করে? আর তোমাকে জুতা মেরে মূলত তারেক রহমানকে বুঝিয়েছে তীরের মতো সোজা হও, নইলে ভবিষ্যৎ খুব খারাপ। দিল্লি ঢাকার সম্পর্ক এই সরকারের অধীনে কখনোই ঠিক হবে না, কখনোই সম্পূর্ণ স্বাভাবিক হবে না। কারণ এই সরকার সেদিকে আগায়নি, সেদিকে আগাচ্ছে না। বেনজিরিকে বাংলাদেশে এনে শাস্তি দিবা, দাও না, সমস্যা কি? তাতে আমাদের কোনো কিছু যায় বা আসে না। কিন্তু তোমাদেরকে যে এই দুবাই করতে করতে দিল্লিতে তোমাদের উপদেষ্টাকে সহবাস করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, সেটা তোমরা চিন্তা করো। মজাই লাগে, মজার মজা।
প্রিয় দর্শক, এটি দেশের মাটিতে নয়, এটি বিদেশের মাটিতে। আমরা যেটাকে বলি বিলেত সফর, যুক্তরাজ্য। সেই যুক্তরাজ্যে আমি গতকালকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, মিশন বাদামের যে প্রারম্ভিক শুরুর দিকটায় ভিডিও দিয়েছিলাম। এটা হচ্ছে সেই ফিল্ড, সেই ময়দান, মিশন বাদামের সেই ময়দান। সেখানে মানে অনেক ঘটনা ঘটছে, তার থেকে ছোট ছোট করে কয়েকটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যিনি এই মিশন বাদামের আহ্বায়ক বা আয়োজক সুশান্ত দাস গুপ্ত, তিনি লিখেছেন গুপ্তা যে প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুপ্ত পথে ভেন্যুতে ঢুকল গুপ্ত হাসনাত। মানে গুপ্ত পথে, আমি যেটাকে বললাম তাই বলে পেছনের দরজা দিয়ে পালাতে হলো। দেখেন, সারা পৃথিবীতে সকল জায়গাতে আওয়ামী লীগ, এটা কিন্তু আওয়ামী লীগের ঘোষিত কোনো কর্মসূচি নয়, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই যে কর্মসূচিটা, এই কর্মসূচি হচ্ছে আওয়ামী পন্থী অ্যাক্টিভিস্ট যারা আছেন যুক্তরাজ্যে, তাদের উদ্যোগে, নিজের উদ্যোগে তারা নিজেরাই টাকা খরচ করছেন, বাস ভাড়া করছেন, এত সবাই একত্রিত হয়েছেন, সেখানে গিয়ে তারা প্রতিরোধ করেছেন। এই যে এগুলো সব কিছু স্ব উদ্যোগে, দলীয় কিন্তু কোনো কর্মসূচি না। আমি এই বিষয়টা একটু খোঁজার চেষ্টা করলাম যে এটা কি আদৌ কোনো দলীয় কর্মসূচি না। পরবর্তীতে দেখলাম যে না, এটা দলীয় কর্মসূচি না, তবে কর্মসূচি সফল, এবং তাকে পেছনের দরজা দিয়ে পালাতে হয়েছে বা সেই প্রোগ্রামে যাইতে হয়েছে। কিন্তু এই যে মিশন বাদাম প্রোগ্রামের শেষে, মানে এই মিশন বাদামে অংশগ্রহণ করেছিলেন জনপ্রিয় অভিনয় শিল্পী শম্পা রেজা। তিনি কিছু কথা বলছেন যেটা নিয়ে দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আমরা তার কথাগুলো শুনি এবং বোঝার চেষ্টা করি যাতে তিনি কি বলছেন। তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন, বাংলাদেশের রাজনীতি, আমাদের ভাষাগত দিকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন। শুনুন তার কথাগুলো। আমার এই প্রথম এরকম একটি এক্সপেরিয়েন্স। আমি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি খুব ভালো বুঝি। ছোট্টবেলা থেকে রাজনীতির মধ্যেই বড় হয়েছি। যেমন অনেকে গান গায় না কিন্তু গান বোঝে, অনেকে লিখতে জানে না কিন্তু সাহিত্য খুব পছন্দ করে পড়তে, ছবি আঁকতে জানে না, ছবি দেখতে, সেরকম আমিও। আমার রাজনীতির বিষয়ে আমি প্রচন্ড অ্যালার্ট। আর যেই রাজনীতি আমার দেশকে ধারণ করে, যেই রাজনীতি আমার দেশের জন্য ভালো বয়ে আনে, আমাদের মুক্তিযুদ্ধে পাওয়া দেশটি, আমাদের ভাষা আন্দোলনে পাওয়া ভাষাটি, সেই রাজনীতিকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি। আমার দেশকে যারা ভালোবাসবে আমরা তাদেরকেই ভালোবাসবো, তাই না? আমাদের দেশের মানুষকে, যাদেরকে সবাই বলে সাধারণ মানুষ, না, আমরা আমাদের দেশের নাগরিক। এক একজন আমরা আমাদের দেশের নাগরিক, এবং নাগরিক হিসেবে আমাদের একটা প্রচন্ড রাইট আছে। আমাদের এই রাইটটা হচ্ছে যে আমরা আমাদের ভালো চাই, এবং আমাদের ভালো যে করবে তাকে চাই। আজকে তোমাদের সাথে আমার এই যাত্রা, তোমরা আজকে দারুণ একটা কাজ করেছো, অনেক ধন্যবাদ। শুধু আমি একটা অনুরোধ জানাবো, সবাইকে জানাবো, আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক, যারা মুক্তিযুদ্ধের সৈনিক, যারা জয় বাংলার সৈনিক, আমাদের ভদ্রতা অন্য লেভেলে হতে হবে। আমার মুখের যে ভাষা, সে ভাষা তো ভাষার জন্য যুদ্ধ করে পেয়েছি আমরা। আমার মুখের ভাষা কাউকে নষ্ট করতে দিব না। হতে পারে হাদি সাহেব, সারওয়ার ফারুকী সাহেব, এনারা ওনাদের একটি ভাষা তৈরি করেছেন, হ্যাঁ, কিন্তু ওটি আমাদের বাংলাদেশের ভাষা না। বাংলা ভাষা অশ্লীল নয়, বাংলা ভাষা দারুণ এক জায়গার। যেই ভাষায় বঙ্গবন্ধু কথা বলেছেন, যেই ভাষায় রবীন্দ্রনাথ কথা বলেছেন, যেই ভাষায় গাজী নজরুল ইসলাম কথা বলেছেন, সেই ভাষাকে আমরা সযত্নে মাথার মুকুট করে রাখবো, এবং আমাদের বাংলাদেশকেও মাথার মুকুট করে রাখবো, কাউকে নিতে দেব না। প্রিয় দর্শক, যার এই কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম, তিনি হলেন জনপ্রিয় একজন অভিনয় শিল্পী ছিলেন, হয়তোবা এখন তিনি অভিনয়টা করেন না, সেটাই তিনি হলেন শম্পা রেজা। তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বললেন যে আমরা দেখেন এই পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র এই বাংলাদেশ, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, যাদেরকে ভাষার জন্য, মাতৃভাষা রক্ষা করার জন্য রাজপথে নামতে হয়েছিল, এবং তাদের বুকে শাসক গোষ্ঠীরা গুলিও চালিয়েছিল, একমাত্র এই ভূখণ্ড।
অতএব তিনি কি এই কথাগুলো বললেন যে এই ভাষা, যে ভাষা, এই বাংলা ভাষা হচ্ছে সবার উপরে। যে ভাষায় কথা বলেছেন বঙ্গবন্ধু, যে ভাষায় কথা বলেছেন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, সেই ভাষাকে আমরা অশ্লীলভাবে প্রয়োগ করব না, সেই ভাষাকে আমরা মাথার মুকুট করে রাখবো। হ্যাঁ, হাদি, মোস্তফা সরোয়ার ফারুকী, এটা তাদের নিজস্ব ভাষা, এটা বাংলা ভাষা না, আমাদের বাংলাদেশের ভাষা না। এবং তিনি এই যে প্রোগ্রামটি, এই যে মিশন বাদাম, এই মিশন বাদাম সম্পর্কে তিনি বললেন, যারা আরও তার সাথে অংশগ্রহণ করেছিলেন বা তিনি যাদের সাথে গিয়েছিলেন তাদের প্রশংসা করলেন এবং বললেন যে তোমরা অসাধারণ করেছো। মানে মিশনটি পরিপূর্ণ সফল একটা মিশন। আমরা যতটুকু জানতে পারলাম সোশ্যাল মিডিয়াতে ওই সমস্ত ব্যক্তিরা প্রচার করতেছে যে তাদের এখন যুক্তরাজ্যেও নাকি তাদের লোকজন আছে, এরকমভাবে বলতেছে। কিন্তু যতটুকু আমরা তথ্য পেলাম যে কয়েকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে পায়ে ধরে তাদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে। তারপরেও আওয়ামী লীগের বা আওয়ামী লীগপন্থী, দেখেন এটা কিন্তু আওয়ামী লীগের কোনো দলীয় কর্মসূচি নয়, শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদের নিজস্ব উদ্যোগে এই কাজটা করেছে। তারপরে দেখুন কত শত শত মানুষ সেই যুক্তরাজ্যের মাটিতে, অক্সফোর্ডে সেখানে উপস্থিত হয়েছেন এবং ওই তাদেরকে প্রতিহত করেছেন। এবং এখানে তো তিনি বলেছেন প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত গুপ্ত পথে ভেন্যুতে ঢুকলো গুপ্ত হাসান। এটা কিন্তু বাস্তব কথা। ওখানে পরিপূর্ণ লাইভ চলেছে, ভিডিও ধারণ করা হয়েছে। সেই পথ দিয়ে কিন্তু ওই হাসনাত সেই ভেন্যুতে ঢুকে নাই। তাহলে কোথা থেকে ঢুকলো? গুপ্ত মানে কেউ দেখে নাই, এমন মানে আমি যেটা বললাম পিছনের দরজা দিয়ে, এটাকে পালানো বলে। বাস্তবতা তারা যেভাবে প্রচার করতেছে, যদি সেটাই হতো তাহলে নাকের ডগা দিয়ে কিন্তু তাদেরকে ঢুকতে আমরা দেখতাম, কিন্তু সেটা দেখলাম না। আমরা সেখানে শুধু দেখলাম তাদের ভাড়া করা কিছু লোক আছে, তারা ইচ্ছা মতো শব্দবোমা খেয়েছে। সেবাদুল্লাহ সেপুদার ভাষ্য অনুযায়ী শব্দবোমা দিয়ে ওই পাখিদের, মানে ওই আদর্শের মানুষদেরকে একেবারে জর্জরিত করে ফেলেছে আওয়ামীপন্থীরা। তবে এই কথা কিন্তু আমরা অনেকবার বলেছি যে সারা বিশ্বের যেখানেই তারা যাবে সেখানেই প্রতিরোধের মুখে পড়বে। হয়তোবা তারা আসে নাই, যে কারণে আমরা ডিম বৃষ্টি হতেও দেখলাম না, কিন্তু যদি সেখান দিয়ে যাইতো হয়তোবা সে ধরনের কিছু দেখতে পেতাম। তবে তাদের কোথাও শান্তি নাই, কারণ পৃথিবীর সকল জায়গাতে তারা অবাঞ্ছিত। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।